ভাবে করে অনেক পরীক্ষায় ঘুরে আসে এবং হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটা যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আর কি ছুটে গিয়েছিলাম, আমরা আবার যুক্ত হয়েছি আপনাদের সাথে। যেমনটা আমি বলছিলাম যে আমরা আজকে 15তম ক্লাসে সবাই আবার যুক্ত হলাম। আমরা যেমনটা আপনারা জানেন যে জিকের উপরে প্রস্তুতিমূলক বা সাজেশন ক্লাস আমরা নিচ্ছি, এবং এরই ধারাবাহিকতায় আজকে 15তম ক্লাস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম প্রক্সিমা। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। তো আজকে আমাদের সাজেশন ক্লাস হচ্ছে 15তম। আমরা জানি যে সামনে আমাদের খাদ্য দপ্তরের পরীক্ষা আছে জুলাইতে, রেলওয়ের বড় পরীক্ষা আছে সামনে, পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার আসতে পারে। হ্যাঁ, এরকম বেশ কিছু কথাবার্তা আমরা শুনছি। তো যার জন্য আমি আসলে যেটা চেষ্টা করি যে প্রতিদিন তো আসলে সম্ভব হয় না, আমাদেরও তো মানে কাজকর্ম থাকে, তো অলমোস্ট এভরিডেই আমরা কিন্তু আসি। হ্যাঁ, যেমন আমি যদি বলি, আমি প্রথম 11টা ক্লাস খুব অল্প সময়ের মধ্যে টানা আমরা প্রথম 11টা ক্লাস করছি। এতে করে যেটা হয়, আমাদের আসলে পড়াটা হয়ে যায়, রিভাইজটা হয়ে যায়। যারা নতুন তাদের জন্য আসলে শেখা হয়, তাদের নিজেদের নোট খাতাটা সমৃদ্ধ হয়, আর যারা পুরাতন আছি তাদের হচ্ছে রিভাইজটা হয়। ঠিক আছে, সো আমরা যে পারি সে তো পারি, আর যে পারি না সে শিখতেই তো আসছি, তাই না? ভুল করব, শিখবো। হ্যাঁ, ভালো আছি দীপু। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো আছি উর্মি। সবাই সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, এবং যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ রুবেল, ক্লাস মিস করেন বললেই তো আমি তো চলে আসলাম। আচ্ছা, রুবেলের প্রাইভেট পড়ানো আছে, আচ্ছা সমস্যা নেই। আমি রুবেলকে পড়াই, রুবেল অন্য কাউকে পড়াই, এইভাবেই দুনিয়ার সাইকেল ঘুরতে থাকে। সো রুবেলের মন খারাপ করার কিছু নয়, কারণ এই ক্লাসগুলো আপনি পরে ইউটিউবে পেয়ে যাবেন, এবং আমাদের এই চ্যানেলে, এই গ্রুপে তো বা পেজে তো থাকবেই। হ্যাঁ, ঠিক আছে। তো আমি ক্লাস শুরু করে দিই। সবাইকে ইন্ডিভিজুয়ালি আসলে সালাম দেওয়া বা কেমন আছি এটা বলা সম্ভব না। হ্যাঁ, আদাব, মুক্তি আদাব, থ্যাংক ইউ। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি যে আমরা প্রায় এখন যে 200 জনের মতো আছি, আরও লোকজন হয়তো যুক্ত হবে, আর যারা নতুন পুরাতন সবাইকে আপনারা চাইলে ইনভাইট করতে পারেন। আই হোপ সবার জন্য ক্লাসটা ফ্রুটফুল হবে। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই, আসেন। দেখেন, আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি হচ্ছে 34তম বিসিএস এর একটা প্রশ্ন দিয়ে। ঠিক আছে, সমস্যা আছে কারো? আই হোপ নাই, তাই না? তো ওই যে আমরা আজকে একটু খেলতে খেলতে পড়বো, হ্যাঁ, খেলার ছলে একটু পড়বো। বাট ট্রাস্ট মি, খেলার ছলে ক্লাস শুরু করলেও ক্লাসে আমরা আজকে এত নতুন, বা এত নতুন না ঠিক, এত ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন জানবো, যেগুলো আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। থ্যাংক ইউ শারমিন, থ্যাংক ইউ মাইনুদ্দিন ভাই, সালাম দিয়েছেন। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে প্রথম প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, আপনারা সবাই সালাম দিতে থাকেন, আমাকে অভ্যর্থনা জানাইতে থাকেন, আমি একসাথে আবার সবাইকে সালাম দিয়ে দিব। ততক্ষণ আমরা প্রথম প্রশ্নটা একটু দেখে ফেলি। দেখেন কি বলছে, ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ, কয়েকটা অপশন আছে, এবং এটা আসলে কোথায় আসছে বলেন তো? এটা আসছে হচ্ছে 34তম বিসিএস এ। ঠিক আছে, ওকে। তাইলে এই যে আমরা যে বললাম, থ্যাংক ইউ মিন্টু, থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগলে তো ক্লাস করতে হবে, থ্যাংক ইউ। তাহলে ঝটপট অ্যান্সার দিয়ে দেন মিন্টু, যেহেতু আপনার ক্লাস ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, জুলহাস মনসুর অ্যান্সার দিছে, মুক্তি অ্যান্সার দিছে, ভেরি গুড। আচ্ছা, তো ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ, এখানে আছে আসলে যে অপশনগুলো আছে, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন এবং স্কটল্যান্ড। তো আমরা জানি যে এটা যেহেতু বিসিএস এর প্রশ্ন, আমরা মোটামুটি সবাই সলভ করছি। এইটা আসলে কোন দেশের জাতীয় খেলা? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। ঠিক আছে, আচ্ছা, কৃষিবিদ যুক্ত হয়েছে আমাদের সাথে। উর্মি, আপনার নেক্সট ক্লাস কবে? আমার নেক্সট ক্লাস কালকে হবে ইনশাল্লাহ। কালকে হবে, কালকে 7:15 ইনশাল্লাহ। ঠিক আছে, কেন আজকের ক্লাসে কি সমস্যা? রুবেলের না টিউশনই আছে, আপনার কি সমস্যা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম। ওকে, এবার যাই একটু খেলার ছলে, এবার একটু ম্যাপে চলে যাই। ঠিক আছে, এখন ম্যাপে আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটু মজার কিছু জিনিস জানি। এই যে ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ ইন্দোনেশিয়া আমি বললাম, তো ব্যাডমিন্টন খেলাটা আসলে কোন দেশের জাতীয় খেলা ছিল? ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। এবং মজার বিষয় হচ্ছে এই যে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা যেটা, আসলে এটা ইন্দোনেশিয়াতে এই খেলাটার প্রচলন শুরুই হয়েছে ডাচদের হাত ধরে। আপনি যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে ইন্দোনেশিয়া প্রায় 1800 শতকের দিকে খুব অল্প সময়ের জন্য ব্রিটেনের উপনিবেশ ছিল। এরপর একটা লম্বা সময় ধরে হচ্ছে নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল, বা ডাচদের আয়ত্তে ছিল, এবং সেই ডাচেরাই ইন্দোনেশিয়াতে এই ব্যাডমিন্টন খেলাটার প্রচলন ঘটায়। পরবর্তীতে ইন্দোনেশিয়ার জাতীয় স্পোর্ট হয়ে যায় হচ্ছে ব্যাডমিন্টন। এবং এইখানে যদি আপনি একটু ম্যাপটা একটু ভালো করে দেখেন, আমি জাস্ট অল্প কিছু কথাবার্তা বলবো। দেখেন, গত ক্লাসে আমরা পড়ছিলাম, মনে আছে? গত ক্লাসে পড়ছিলাম এই যে জায়গাটা, এটার নাম কি বলেন তো? গত ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম এটা হচ্ছে ফরমোজা।
বা ফরমোসা, ঠিক আছে? তো ওই যে আপনারা যে ড্রিঙ্কস খান ওগুলো না, কিন্তু যে ম্যাঙ্গো শেক ওইটা না, কিন্তু এটা কিন্তু একটা কি বলবো এটাকে, আসলে 1971 সাল পর্যন্ত ওরা জাতিসংঘের সদস্য ছিল, কিন্তু পরবর্তীতে আসলে এই দেশটার এখন জাতিসংঘের কোনো স্থায়ী সদস্যপদ তারা মানে লাভ যেটা ছিল, মানে 1971 পর্যন্ত তাদের যে সদস্যপদ ছিল সেটা পরবর্তীতে বাতিল হয়ে যায়, কারণ 1971 চীন হচ্ছে জায়গা পেয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ শিরিন, থ্যাংক ইউ। যেই দিন আমার মুড অফ থাকে সেই দিন আমার ক্লাস অফ থাকে। আচ্ছা, এরকম কোনো ফিক্স নাই, আমি চেষ্টা করি প্রতিদিন আসার, বাট আমাদেরও যেহেতু কাজকর্ম থাকে তো আমরা চেষ্টা করি রেগুলার আসার, ঠিক আছে? যেটা বলতেছিলাম শোনেন, মনোযোগ দিয়ে আমরা গুরুত্বপূর্ণ কথাটা করি, সেটা হচ্ছে এই হইলো আমার জায়গা, এইটাকে আমরা যেটা বলি তাইওয়ান। আমরা গত ক্লাসে বলছিলাম যে চীন এবং তাইওয়ানের মাঝখানে এখন একটু উত্তপ্ত পরিস্থিতি চলতেছে, এবং এই যে এই জায়গাটাকে এখানে কে আছে, এইটাই হচ্ছে আমার কি চায়না, এবং এই চায়না এবং ফরমোসা, অর্থাৎ ফরমোসা এটা হচ্ছে পূর্বের নাম, বর্তমান নাম হচ্ছে তাইওয়ান। তো একটু বুদ্ধি করে বলেন তো, যে দুইটা ভূমি আছে, মাঝখানে একটা জলরাশি আছে, এইখানে আছে হচ্ছে সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর, আর এই যে এইখানে আছে হচ্ছে ইস্ট চায়না সি, ইস্ট চায়না সি। আমরা একটা জিনিস মনে রাখবো যে দুইটা স্থলভাগকে পৃথক করবে আর দুইটা জলভাগকে একত্র করবে, এই ধরনের জায়গাগুলোকে আমরা কি বলি? এই যে সরু যে পথ, এই ধরনের সরু পথকে আমরা কি বলি বলেন তো? আমি একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ। এই যে একটা সরু পথ, এই সরু পথটাকে আমরা কি বলি বলেন তো? ঝটপট বলেন। এই পথটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা প্রণালী, ঠিক আছে? কি বলি? প্রণালী, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে স্ট্রেইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রণালী, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, যে দুইটা ল্যান্ডকে পৃথক করতেছে, আলাদা করতেছে একটা ছোট জলরাশি, আবার দুইটা বড় বড় যে আছে ওয়াটার বডি আছে, অর্থাৎ একটা হচ্ছে দক্ষিণ চীন সাগর আর একটা হচ্ছে উপরে আছে পূর্ব চীন সাগর, এই দুইটাকে আবার কি কানেক্ট করতেছে, যে ন্যারো যে আমার প্যাসেজটা আছে, এই ন্যারো প্যাসেজটাকে আমরা বলি হচ্ছে প্রণালী, এবং এই প্রণালীর নাম কি? এই প্রণালীর নাম হচ্ছে তাইওয়ান প্রণালী, ঠিক আছে? নাম কি? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, সবাই অ্যান্সার করছি। তাহলে ন্যারো প্যাসেজের নাম হচ্ছে তাইওয়ান প্রণালী। তো কিছুদিন আগে এই তাইওয়ানের প্রধানমন্ত্রী, যিনি উইলিয়াম লাই, হ্যাঁ নামটা মনে রাখেন কিন্তু, কারণ মাঝে মধ্যে আসে না যে গুয়ামের গভর্নরের নাম কি, এভাবে প্রশ্ন আসতে পারে। বিসিএস একটা প্রশ্ন আসছিল, গুয়ামের গভর্নরের নাম কি। প্রশ্ন আসতে পারে যে তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি। প্রধানমন্ত্রীর নাম হচ্ছে উইলিয়াম লাই। কেন ওনার নামটা বলছি? কারণ হইতেছে এই যে ফরমোসা, যেটার বর্তমান নাম হচ্ছে তাইওয়ান, এই তাইওয়ানে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হন উইলিয়াম লাই, যিনি ক্ষমতায় আসার পরেই বলছে, এরকমভাবে বলছে, মানে আগে তাইওয়ানের আগের প্রধানমন্ত্রী প্রায় 3 মেয়াদে ক্ষমতায় ছিল, এবং তিনি কখনোই কিন্তু এভাবে বলে নাই, এই ভাবটাকে সে কখনো চায়না বলে নাই, অর্থাৎ চায়না ওকে চায়না বলা মানে কি আমি তাইওয়ান আলাদা। কিন্তু আগের প্রধানমন্ত্রী কি বলতো, যে প্রণালীর অপর প্রান্তের মানুষজন বা প্রণালীর অপর প্রান্তে এটা হয়েছে ওইটা হয়েছে, এরকম একটা কথা বলতো। কিন্তু নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেই প্রথম যে ভাষণটা দিছে, হ্যাঁ সেই ভাষণেই সে বলছে, ওইটাকে বলছে চীন, ওকে ডিরেক্ট চীন বলছে। মানে কি? তাহলে আমি স্বতন্ত্র, আমি আলাদা, আমি চীনের অধীনে না। এইটা নিয়েই কি করছে চীন? তাদের মানে সক্ষমতা দেখাইছে যে তারা চাইলেই তাইওয়ানকে কি নাড়া দিতে পারে, যার জন্য তাইওয়ানের যে নিকটস্থ যে সমুদ্র বন্দর আছে কিনমেন, সেইখানে তারা কি করছে? সামরিক মহড়া চালাইছে। যাই হোক, তো তাইলে আপনাকে যদি প্রশ্ন করে যে চায়না এবং তাইওয়ান এই দুইটাকে কে পৃথক করছে, কোন প্রণালী? তাইওয়ান প্রণালী। আপনাকে যদি বলে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে কে একসাথে করছে? তাইওয়ান প্রণালী, ঠিক আছে? মনে থাকবে? ওকে। তো যেটা আমি বলতেছিলাম, দেখেন তো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানলাম। এইখানে আছে হচ্ছে আমার ফিলিপাইন, এই যে এইটা হচ্ছে কি ফিলিপাইন, ঠিক আছে? ওকে, এই যে জায়গাটা, হ্যাঁ আমি জাস্ট নর্মালি একটা দাগ টেনে দিলাম, এই জায়গা হচ্ছে আমার ফিলিপাইন। ওকে, এখন এখানে যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে দেখেন কমলা কালারে যারা আছে, এই পুরাটাই হচ্ছে এই কমলা কালারে যেটা আছে, হ্যাঁ উইলিয়াম লাই, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ রাফিয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই পারছেন। এই কমলা কালারের যে জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটাই কি? পুরোটাই কিন্তু ইন্দোনেশিয়া। একটু ভালো করে দেখেন, বাট এখানে আমি একটা দেখেন কথা লিখছি, কি লিখছি দেখেন তো, এখানে একটা কথা বলা আছে, একটু যদি খেয়াল করেন, সরি, এখানে একটা দেখেন কথা লেখা আছে ডাচ ইস্ট ইন্ডিজ, পাইছেন? হা, কি হইতেছে?
দেখেন তো এটা দেখতে পাচ্ছেন কিনা, ডাচ ইস্ট ইন্ডিজ দেখা যাচ্ছে তাই না? তাহলে এই ডাচ ইস্ট ইন্ডিজ এর মানে হচ্ছে, ডাচ মানে কি বুঝছেন তো, নেদারল্যান্ড। তো এইখানে কমলা কালারে আপনি যা যা দেখতেছেন এই পুরোটাই হচ্ছে কি ছিল একটা সময়, এই কমলা কালারে আপনি যা যা দেখতে পাচ্ছেন এই পুরোটাই ছিল একটা সময় কি নেদারল্যান্ডস বা ডাচদের অধীনে ছিল। ওকে, এবং এই পুরোটাই আসলে কি ইন্দোনেশিয়া, এই পুরোটাই হচ্ছে ইন্দোনেশিয়া। ওকে, এবং এই যে জায়গাটা এইটার নাম হচ্ছে, এই যে আমরা যে জায়গাটা দেখতেছি এইটার নাম হচ্ছে সুমাত্রা। আমরা একটা ম্যাপ জাস্ট একটু যদি বুঝি তাহলে এখান থেকে আপনি 10, 20, 50টা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ মিম নোট করার জন্য, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা লেখা স্ক্রিনে আসে, ওইটা আপনার ফোন থেকে, শিমু খানম, ওইটা আপনার ফোন থেকে কোটেশন মানে অফ করতে হবে আর কি। হ্যাঁ, এটা আমার এখান থেকে কিছু করার নাই। ওকে, আচ্ছা, ওই যে ক্যাপশন অফ করতে হবে, তাইলেই হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি দেখেন সুমাত্রা, এই যে জায়গাটা বললাম এই জায়গাটা হচ্ছে সুমাত্রা। ঠিক আছে, এবং এইখানে যে অংশটুকু আছে আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে জায়গাটুকু আছে, ঠিক আছে, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমি ফাঁকা জায়গায় লিখি, এইটার নাম হচ্ছে জাভা। ঠিক আছে, তাহলে এটা জাভা দ্বীপ, এটা হচ্ছে সুমাত্রা দ্বীপ। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন আপনাকে আমি বলতে পারি যে এই যে জায়গাটা কি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এই যে দেখেন এই জায়গাটায় খেয়াল করেন, এই জায়গাটায় অর্ধেক কমলা বাকি অর্ধেক কি সাদা। এর মানে এটা এমন একটা জায়গা যেখানে অর্ধেক অংশটুকু, এমন একটা ভূখণ্ড যেখানে অর্ধেক অংশটুকু হচ্ছে ইন্দোনেশিয়ার, বাকিটা কি ওইটা ইন্দোনেশিয়ার না। কার, এটা একটু পরে কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, আবার দেখেন এইখানে দেখেন একটা বড় জায়গা কিন্তু কমলার অংশে নাই। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি হচ্ছে পিএনজি। পিএনজি মানে কি, ওই যে ছবির একটা ফরম্যাট আছে তাই না, যারা প্রিপারেশন নিচ্ছেন চাকরি তারা জানেন পিএনজি কে একটা ছবির ফরম্যাট, বাট এটা কিন্তু ওই পিএনজি না, এটার মানে হচ্ছে পাপুয়া নিউ গিনি। ঠিক আছে, আচ্ছা, আর এইখানে দেখেন এটা আবার কি, এটা এটা হচ্ছে কি ইন্দোনেশিয়া। এটা ঠিক আছে, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, যেটা বর্তমানে ইন্দোনেশিয়া, বাট আগে কি ছিল, আগে পুরোটাই কার অধীনে ছিল, পুরোটাই ছিল কিন্তু ডাচদের মানে অধীনে। ঠিক আছে, তাহলে মোটামুটি এখান থেকে আমরা অনেক কিছু জানলাম। তাহলে সুমাত্রা, দেখেন তো সুমাত্রা দ্বীপ কার কাছাকাছি আছে, ইন্ডিয়ান ওশান। যদি আপনাকে প্রশ্ন করে যে সুমাত্রা দ্বীপটি কোথায় অবস্থিত, তাহলে অ্যান্সার কি হবে, সুমাত্রা দ্বীপের এখানে কি আছে দেখেন, অর্থাৎ সুমাত্রা দ্বীপটি কোথায় অবস্থিত, ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, ওকে, আচ্ছা, আবার একটু খেয়াল করেন, এই যে দেখেন আমি জাস্ট এইটা একটু মুছে দেই, একটু খেয়াল করেন, দেখেন তো এইখানে, হ্যাঁ দেখেন তো এখানে কোনো খালি জায়গা আছে কিনা, আমাকে একটু প্রশ্নের অ্যান্সার দেন। এই জায়গাটা দেখেন তো একটা খালি জায়গা কি আছে, এই যে এখানে কি কোনো খালি জায়গা আছে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়। আমি একটু পরের স্লাইডে যখন যাবো তখন আরো পরিষ্কার দেখা যাবে। এই যে যে খালি জায়গাটা, এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, দেখেন দুইটা ভূমি আছে। ঠিক আছে, একটু ভালো করে দেখেন, দুইটা ভূমি আছে, এবং কি এইখানে আছে সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর, আবার এখানে আছে কি ইন্ডিয়ান ওশান। তাহলে মাঝখানে দেখেন একটা কানেক্টিভিটি আছে না, অর্থাৎ দুইটা ভূখণ্ডকে, দুইটা ল্যান্ডকে আমি আলাদা করতেছি একটা ন্যারো প্যাসেজ দিয়ে। আবার দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগর, এই দুইটাকে আমি কি করতেছি, কানেক্ট করতেছি। তাহলে এই যে ন্যারো প্যাসেজ, এইটার নাম কি, এইখানেও তাহলে কি পাবো আমি একটা, বলেন তো, এইখানেও আমি পাবো হচ্ছে একটা প্রণালী। কি পাবো, এখানেও তাহলে আমি একটা প্রণালী পাবো। তাহলে এই প্রণালীটার নাম হচ্ছে সুন্দা প্রণালী, সুন্দা। ঠিক আছে, কি প্রণালী, সুন্দা প্রণালী। এবং এইগুলো কেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরের স্লাইডে গিয়ে একটু ভালোভাবে মনে রাখি। ঠিক আছে, এই যে দেখেন তো এখানে কি নিয়ে কথা বলতেছিলাম, এই যে ইন্দোনেশিয়ার কথা বলতেছিলাম। আমি আপনাকে বলছিলাম যে এখানে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, হ্যাঁ এটাও প্রণালী, ভেরি গুড, সুন্দর প্রণালী। আচ্ছা, এইবার আমরা দেখেন আগের স্লাইডে আমরা বলছিলাম না যে একটা ছোট্ট জায়গা আছে, যে যেটা অর্ধেক কি ইন্দোনেশিয়ার আর বাকি অর্ধেক কি ইন্দোনেশিয়া না, এটা হচ্ছে পূর্ব তিমুর। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব তিমুর, এবং এই পূর্ব তিমুর এটা হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল। ঠিক আছে, কার উপনিবেশ ছিল, পর্তুগাল। এবং এইখানে আছে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া তো আমরা একটু আগে জানছি কার উপনিবেশ ছিল, ডাচ। কার উপনিবেশ ছিল, ডাচদের উপনিবেশ। তো এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে আসলে এই যে ইন্দোনেশিয়ার যে উপনিবেশ, অর্থাৎ কি বলছি যে শুরুতে ব্রিটেনের
উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া। তারপর প্রায় 3 শতক মানে প্রায় 300 বছরের মতো সময় ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? ডাচদের বা নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল। এবং এই যে আপনি যে এইখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলেই দেখবেন এক পাশে আছে ইন্দোনেশিয়া, আরেক পাশে আছে কি ইস্ট তিমুর, বা যেটাকে আমরা এখন বলি তিমুর লেস্তে। এখন এই ইন্দোনেশিয়াকে বলা হইতো যে ওয়েস্ট তিমুর, মানে পশ্চিম তিমুর। এবং এই ডাচ আর পর্তুগাল মানে ডাচ এবং পর্তুগিজ যারা আছে এদের মধ্যে মারামারি লাগছিল, তখন এরা একটা চুক্তি করে যে এই যে স্টেটটা আছে এই স্টেটের অর্ধেক অর্থাৎ পশ্চিম ভাগ এটা ডাচ তুমি নাও, আর এই যে পূর্বভাগে যেটা আছে সেটা আমি পর্তুগাল এর অধিবাসী বা আমরা পর্তুগিজ যারা আছে এটা আমরা রাখি। তাহলে ডাচ এবং পর্তুগাল এই যে মানে নেদারল্যান্ডস আর পর্তুগাল এই দুইজন মারামারি করে কি করছে, এরা দুইজন একটা শান্তি চুক্তিতে আসছে, সাদা পতাকা উড়াইছে। সাদা পতাকা উড়াই কি করছে, পশ্চিম তিমুর দিছে হচ্ছে নেদারল্যান্ডসকে, আর এই পূর্ব তিমুর দিছে হচ্ছে পর্তুগালকে। আলটিমেটলি দুইটাই কি ছিল, ওই উপনিবেশ ছিল। ঠিক আছে, এখানে আরো কিছু জিনিস আপনি মাথায় রাখতে পারেন। এখানে কে আছে দেখেন, এখানে আছে তিমুর সাগর, এই উপরের দিকে আছে হচ্ছে বান্দা সাগর, এখানে আছে, এগুলো দরকার নাই, এগুলো এত দরকার নাই, এগুলো খুব একটা কখনো আসে টাসে নাই, এত ডিটেলস আমরা মনেও রাখবো না। ওকে, তো আমরা অনেক কিছু জেনে গেলাম, এখন আমরা ঝটপট কিছু প্রশ্নের অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, এইবার আমাকে অ্যান্সার দেন। দেখেন এইটা যে কিছুদিন আগে আসছে, এই যে গত শুক্রবারে পরীক্ষার প্রশ্ন আসছে, ক্যাশ অফিসার। হ্যাঁ, আচ্ছা বলেন তো যে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর এইটা কার উপনিবেশ ছিল? ইস্ট তিমুর ওয়াজ আ কলোনি অফ, এখানে দেখেন কি বলা আছে, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ড আর কি ইন্দোনেশিয়া। ঝটপট বলেন। স্যার প্রণালী মনে থাকে না, প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। এ মানে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার আপনার কি প্রণালী মনে থাকে না নাকি? হায় হায় শাহরিয়ার কি বলেন, আমি তো দেখলাম পারতেছি, আমার তো মনে থাকে। আচ্ছা মনে হয়ে যাবে। এখন আপনি কিভাবে পড়েন জানেন, আপনি যেটা করেন যেদিন প্রণালী ধরেন সামনে একটা মানচিত্র রাখেন, সব প্রণালী একদিন পড়তে যান, ওইভাবে পড়বেন না। ওই যে দেশ ধরে ধরে আগান, যেমন আমি আজকে ইন্দোনেশিয়া থাইল্যান্ড নিয়ে কথা বলবো, এইখানে যেগুলো আছে এগুলাই মনে রাখেন না। এরপরে আস্তে আস্তে যখন এইভাবে আমি সব দেশ পড়াই ফেলবো বা মোটামুটি গুরুত্বপূর্ণ সব ভূরাজনৈতিক এলাকাগুলো পড়াই ফেলবো, তখন দেখবেন আস্তে আস্তে সব প্রণালী আপনার পড়া হয়ে যাইতেছে। আমরা যেটা করি যে ওই যে প্রণালী ধরে ধরে আগাই, তারপরে সাগর উপসাগর একসাথে পড়ি, এইভাবে না, আস্তে আস্তে আগাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে সব হয়ে যাবে। মানসুরা আফরিন, হ্যাঁ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো আসলে আসি আবার নাইও, কারণ এই যে রেমালের পরে আসলে, হ্যাঁ শাহরিয়ার বুঝতে পারছি, লাস্টে কোশ্চেন মার্ক দিচ্ছেন তো, আরে বুঝতে পারছি, এমনি বলছে, আরে মজা করলাম আর কি। মনে থাকবে শাহরিয়ার, মনে থাকবে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো ইস্ট তিমুর বা পূর্ব তিমুর ওয়াজ আ কলোনি অফ, কি হবে বলেন? অলরেডি লোকজন অ্যান্সার করে দিছে। পূর্ব তিমুর এটা কাদের কলোনি ছিল বলেন তো? ডেফিনেটলি এটা কার ছিল? পর্তুগালের ছিল। কার কলোনি ছিল? পর্তুগাল। ভেরি গুড, অ্যান্সার করে দিছে সবাই, থ্যাংক ইউ জোস, অস্থির। তাহলে বলেন তো পরের প্রশ্নটার অ্যান্সার কি হবে? পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে? একটু বুদ্ধি করে বলেন তো। আমি একটু হিন্টস দিই, পূর্ব তিমুর এইটা 2002 সালে, বা পূর্ব তিমুর যেটাকে আমরা ওই যে ইংরেজিতে কি বলছি, ইস্ট তিমুর, বা এর আরেকটা নাম ছিল কি, তিমুর লেস্তে। হ্যাঁ, তো এটা রিসেন্টলি কোন দেশ থেকে আলাদা হয়েছে? ঠিক আছে, আপনি যদি একটু যে মানে চোখ বন্ধ করেন, একটু আগে আমরা যে ইয়াটা দেখছি, মানচিত্রটা দেখছি, ওইটা দেখলেই আপনি বুঝতে পারবেন। কারণ কি, ডাচরা যখন তাদের কর্তৃত্ব ছেড়ে দেয়, তখনও প্রায় 1999 সাল পর্যন্ত, মানে 1975 সালে যখন মোটামুটি এই উপনিবেশবাদ যেটা আর কি সরে যায় আর কি ইন্দোনেশিয়ার উপর থেকে, যখন মোটামুটি সব যারা ব্রিটেন যারা ছিল, ফ্রান্স যারা ছিল, ইভেন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারাও তাদের কর্তৃত্ব গুটায় ফেলে, তো পর্তুগাল এবং ডাচ সবাই যখন মোটামুটি এই এলাকা ছাড়া হয়ে যায়, এরপরে যেটা করে যে ইন্দোনেশিয়া হচ্ছে ওই পূর্ব তিমুর বা পশ্চিম তিমুর এইটার কর্তৃত্ব তারা ধরে রাখছিল 1999 সাল পর্যন্ত। তো পরবর্তীতে 2002 সালে এসে পূর্ব তিমুর জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র সবার স্বীকৃতি পায় স্বাধীন রাষ্ট্র হিসেবে। ঠিক আছে, তো তাহলে বলেন তো পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া। পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে? ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়েছে। ঠিক আছে, জাস্ট আপনি যদি এই যে দেখেন এই টোটালটা কি ছিল, তো ইন্দোনেশিয়া ছিল না এখানে। এই ইন্দোনেশিয়া কি করতো? ইন্দোনেশিয়া হচ্ছে এই ইস্ট তিমুরের উপরে সবসময় কি করতো, তারা একটা সার্বভৌমত্ব বজায় রাখার চেষ্টা করতো, তারা একটা ডমিনেটিং পাওয়ার হিসেবে কাজ করতো। বাট ওরা কি করছে, ওরা
এটার এগেনস্টে ফাইট করছে এবং ফাইনালি 2002 সালে গিয়ে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র সবার কাছ থেকেই তারা হচ্ছে কি স্বীকৃতি পাইছে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা এখন আছে। তো একদম রিসেন্টলি তাহলে কোথায় কোন দেশ থেকে আলাদা হয়েছে? ইন্দোনেশিয়া থেকে, ঠিক আছে। এবং এটা দেখেন কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। সো আমরা সব জায়গার প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইসিস করে পড়বো। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাই। দেখেন 32তম বিসিএস একটা প্রশ্ন আসছে, ওই পূর্ব তিমুর নিয়েই দেখেন একটা প্রশ্ন আসছে 32তম বিসিএস এ। বলছে যে পূর্ব তিমুরের রাজধানী কোথায়? ঝটপট বলেন, পূর্ব তিমুর এর রাজধানী কোথায়? ঝটপট বলেন, ঝটপট। ভালো নাই রে বাবা, ভালো নাই, কেউ অ্যান্সার ট্যান্সার দেয় না, সবাই ঘুমাচ্ছে। এক রেমাল এসে পুরা জীবন তছনছ করে দিল। আরে হাসিব জোস, প্রক্সিমা জোস। পূর্ব তিমুর, আমরা যদি মানচিত্র খেয়াল করে থাকি, চলেন তো দেখি মানচিত্রে যাই, আছে না? এই যে আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু বলছি, হ্যাঁ প্রত্যেকটা ক্লাসে কি বলছিলাম, যে যখনই আপনি কোনো একটা ম্যাপ দেখবেন, ম্যাপের এই যে স্টার মার্ক করা জায়গাটা, সেই সিটিটাই হচ্ছে কি তার রাজধানী। অর্থাৎ পূর্ব তিমুরের রাজধানী, তাহলে এখানে কি লেখা আছে? দিল্লি, তাই না? তাহলে দিল্লি হবে নাকি? না না, স্টুডেন্টরা সব স্মার্ট, বলে ফেলছে দিল্লি। জোস জোস। তো পূর্ব তিমুরের রাজধানী তাহলে কোথায়? দিল্লি, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিল্লি। হাসিব, আমি পাইছি, অ্যান্সার পাইছি। মানিক, রুবেল অনেকেই বলছেন। আচ্ছা তাহলে বলেন তো লাসা এইটা কোথাকার রাজধানী? বলেন তো, ঝটপট বলেন তো। হ্যাঁ, লাসা কোথাকার রাজধানী? ঝটপট বলেন তো। আচ্ছা, আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কি এখন ঠিক আছে? চাইলে এটাও জানাইতে পারেন, লাসা কোথাকার রাজধানী, এটা তো বলবেনই, সাথে এটাও একটু জানাইতে পারেন যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। জান্নাতুল শেখ, ক্লাসের নোটিফিকেশন পাই না কেন? ক্লাসের নোটিফিকেশন হচ্ছে এই যে আমার কাছে আছে, হ্যাঁ 7:15, ঠিক আছে। মোটামুটি 7:15 থেকে 7:30টার মধ্যেই আপনি আমাকে দেখতে পাবেন এই চ্যানেলে, ঠিক আছে। আর যেহেতু আমিও একজন মানুষ, তো মাঝে মাঝে 2-1 দিন মিস হয়ে যেতে পারে, তো এটা নিয়ে মন খারাপ করা যাবে না। তো 7:15 থেকে 7:30টার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে, যদি বেঁচে টেচে থাকি। না অনব, এখানে বৃষ্টি হইতেছে না। ওকে, ভেরি গুড, শিমু অ্যান্সার করছে। এটা হচ্ছে চীনের একটা অটোনোমাস স্টেট আছে, বা একটা অঞ্চল আছে চীন। যদি আপনি চীনের মানচিত্রটা দেখেন, তাহলে ওখানে দেখবেন যে একটাই মানে অটোনোমাস স্টেট আছে বলা যায়, হ্যাঁ। তো চায়নার ভারতের সাথে একটা স্টেট আছে বা একটা অঙ্গরাজ্য আছে যেটা একটু গ্যাঞ্জাম। একই সাথে যে তিব্বত নামে যে জায়গাটা আছে, এটাও হচ্ছে জানেন যে একদম ভুটান এর সাথেই হচ্ছে বর্ডার শেয়ার করে। তো এই তিব্বত একটা চায়নার বর্ডারের ভিতরে, ইন্টারন্যাশনাল বর্ডারের ভিতরেই কিন্তু স্বায়ত্তশাসিত একটা অঞ্চল। সেই অঞ্চলের রাজধানী হচ্ছে লাসা। দিল্লি তো আমরা বুঝলাম পূর্ব তিমুরের রাজধানী। তিয়েন আনমেন, এটা আসলে রাজধানী বলা যায় না, এটা হচ্ছে বেইজিংয়ে অবস্থিত। এবং একবার প্রশ্ন আসছিল যে তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত, ঠিক আছে। নিষিদ্ধ দেশ রাজধানী, হ্যাঁ ভেরি গুড প্রক্সিমা। আচ্ছা, আর পোর্তো নোভা এটা হচ্ছে বেনিনের রাজধানী, ঠিক আছে, বেনিন। আমরা গত ক্লাসে বেনিনের মুদ্রার নাম জানছি, আজকে রাজধানীর নামও জেনে গেলাম। পোর্তো নোভা এটা হচ্ছে বেনিনের রাজধানী, ঠিক আছে। হ্যাঁ, নিষিদ্ধ শহর লাসা, ভেরি গুড। হায় হায়, আপনারা তো সবই পারেন, জোস, অস্থির। এই জন্যই আশা কমাই দিচ্ছেন নাকি? এই হইল কিছু। নেক্সট প্রশ্নে চলে যাই। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি? দেখেন 26তম বিসিএস এ আসা প্রশ্ন, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন একটা জিনিস জানবেন, ওইটার আশপাশ দিয়ে সব কিছু এমনি আপনার পড়া হয়ে যাইতেছে। তো আমি এতক্ষণ ধরে যে বকবকগুলো করছি সেগুলো দেখেন, ওই জাস্ট চোখটা বন্ধ করলে যদি চোখের সামনে ম্যাপটা ভেসে আসে, আপনি এমনি অ্যান্সার করতে পারবেন। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি? প্রথম অপশন হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য, স্বাধীন দেশ, অস্ট্রেলিয়ার একটি প্রদেশ, কোনোটি নয়। তো যখন কোনো একটা প্রশ্ন কমন পড়বে না, তখন স্যার কী করবো, মানে যে প্রশ্ন করছে সে তো উত্তর জানে, তো সে যেহেতু উত্তর জানে, তো সবসময় যেটা হয় মানে সাবকনশিয়াস মাইন্ডে যিনি প্রশ্ন করেন তিনি মনে হয় সঠিক উত্তর কতেই দিয়ে ফেলে, হ্যাঁ। তো এই জন্য আমরা কয় দাগায় দিব, তাই না? তো যদি এইভাবেও আপনি চিন্তা করেন যে প্রশ্ন কমন পড়ে নাই, তাহলে আমি ক দাগাই দিই, তাহলে দেখবেন যে এইখানে মিলে গেছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এরকম, যে একজন এরকম মানে অ্যাডমিশনের স্টুডেন্ট না চাকরি প্রার্থী জানি না, তো সে আর কি এরকম আন্দাজে দাগাইছে, তাকে কি জানি বলছে, হ্যাঁ। তো আমি যাই না, ঠিক মনে নাই, এরকম একটা ভিডিও দেখছিলাম আর কি। স্বাধীন দেশ বলছে প্রক্সিমা, আবার সাথে সাথে ডিলিটও করে দিছে, ভেরি গুড। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে সেই ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। ম্যাপ দেখেন নাই ভালো করে, এই যে দেখেন, ম্যাপটা দেখেন, আমি লিখে দিছিলাম মনে হয়, হ্যাঁ লিখে দিছিলাম। এই যে দেখেন,
ইন্দোনেশিয়া, হ্যাঁ ইন্দোনেশিয়ার এখানে কি লিখছিলাম খেয়াল করেন, এই যে ইন্দোনেশিয়ার উপরে ওয়েস্ট তিমুর, পশ্চিম তিমুর লিখছি এখানে, যে পরে অবশ্য মার্ক করছিলাম বলে একটু লেখা মুছে গেছে, বাট আপনি মনে হয় বুঝতে পারতেছেন ওয়েস্ট তিমুর, পশ্চিম তিমুর। হ্যাঁ, যদি না মনে থাকে আমি আরেকবার লিখে দিই, যেহেতু ভুল করছেন এটা আমি লিখে দিই যে ইন্দোনেশিয়া, এই যে জায়গাটা এটাকে আমরা কি বলি, পশ্চিম তিমুর। ইন্দোনেশিয়া কিন্তু এতটুকু না, অনেকটুকু, এটা কি আমরা বুঝতে পারছি? শুধু কিন্তু এতটুকু ইন্দোনেশিয়া না, এই যে এই এতটুকু কিন্তু ইন্দোনেশিয়া না, বুঝেন? হ্যাঁ, ইন্দোনেশিয়া কিন্তু আরও বড়। যদি আমরা আগের স্লাইডে যাই, এই যে দেখেন এই পুরা কমলা কালারে যা যা আছে পুরোটাই কি ইন্দোনেশিয়া। শুধুমাত্র এই যে দেখেন এইখানে কি আছে, এইখানে যে আমি বলছিলাম না যে এটা পরের স্লাইডে আছে, এই যে দেখেন এইটুকু হচ্ছে কি পশ্চিম তিমুর, আর বাকিটা যে সাদা এটাই হচ্ছে কি পূর্ব তিমুর। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখি এরপর কি প্রশ্ন আছে। দ্য কারেন্সি অফ ইন্দোনেশিয়া ইজ, আচ্ছা ইউসিবি ব্যাংকের একটা প্রশ্ন। ব্যাংকে আমরা অনেকেই পরীক্ষা দিই, আমাদের জন্য অনেকেরই পছন্দের জায়গা বা একটা লুক্রেটিভ জব হিসেবে পরিচিত এই ব্যাংক। সো দ্য কারেন্সি অফ ইন্দোনেশিয়া ইজ, দেখেন প্রাইভেট ব্যাংকের প্রশ্ন আমরা সলভ করে ফেলতেছি। আরে রাফিয়া কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ জোস, আরে তুই পারছিস, ভেরি গুড। আচ্ছা রাফিয়া আমার পরিচিত, এই জন্য তুই করে বলছি, আমার অ্যাডমিশন সময়কার স্টুডেন্ট, সে এখন চাকরি প্রার্থী, তো দিন কত তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা হ্যাঁ রিঙ্গিত, ভেরি গুড, মান সম্মান আর নাই আমার। দ্য কারেন্সি অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া 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 আচ্ছা, তো রাফিয়া খুব কনফিডেন্টলি বলতেছে যে রিঙ্গিত। কৃষিবিদ শামসুল হক তিনিও বলছেন। ওকে, আমরা একটু দেখি ইন্দোনেশিয়া। হ্যাঁ ইন্দোনেশিয়া, আমাকে একটু বলেন তো, আমরা বুঝছি সবই আমরা অ্যান্সার করবো, কোনো সমস্যা নেই। লিরা, লিরা কোন দেশের মুদ্রার নাম, একটু ঝটপট বলেন তো। লিরা, লিরা কোন দেশের মুদ্রার নাম, ঝটপট বলেন। আচ্ছা এটার অ্যান্সার কেন আমরা এত কম পারতেছি বলেন তো। আচ্ছা লিরা, আসিফ প্রামাণিক বলছে লিরা, না না আমি জানতে চাইছি যে লিরা আসলে কোন দেশের কারেন্সি। হ্যাঁ লিরাটা কোন দেশের কারেন্সি এটা একটু বলেন ঝটপট। তুরস্ক, ভেরি গুড, বা তুর্কি, ভেরি গুড। আচ্ছা রিঙ্গিত, রিঙ্গিত কোন দেশ, এইটা আমরা মোটামুটি আমাদের 14 গোষ্ঠীর মধ্যে একজন দুইজন ওই দেশে থাকেই। হ্যাঁ মোটামুটি আমাদের প্রত্যেকটা যদি মানুষকে আমরা যদি কাউন্ট করি, কোনো না কোনো সময় আসলে তাদের আমরা দেখি যে আত্মীয় স্বজন ভাই বোন মামা চাচা খালু কেউ না কেউ ওই দেশে থাকে। রিঙ্গিত আসলে কোন দেশ, এটা অবশ্যই ইন্দোনেশিয়া না। কেন আপনারা রিঙ্গিত বলতেছেন বলেন তো? মালয়েশিয়া, থ্যাংক ইউ আসিফ, অ্যান্সার হচ্ছে মালয়েশিয়া, ভেরি গুড জোস। আমি নিজে অ্যান্সার করবো না, আজকে আপনারা অ্যান্সার দিবেন। ডলার, এইটা তো অনেক কঠিন, এইটা কি পারা যায় স্যার? আমরা টাকাই ঠিক হাতের মতো পাই না, আর ডলার কোন দেশে এটা কেমনে বলবো, তাই না? আমরা তো অনেক গরিব, আমরা ডলার কীভাবে বলবো, রাইট? হ্যাঁ থ্যাংক ইউ তুহিন ফাতেমা সাফা অ্যান্সার করছে। ওকে, ডলার কোন দেশের আমরা জানি, এটা আমরা জানি, সবাই জানি, ইউএস, ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র। আর লাস্টে যেটা আছে রুপিয়া, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়ার কারেন্সি, ঠিক আছে, মনে থাকবে। ওকে জোস, অস্থির অস্থির, হ্যাঁ থ্যাংক ইউ মানসুরা হাসিব, ভেরি গুড জোস। তাহলে এইবার আমাদেরকে বলেন, এই যে গত শুক্রবার একটা প্রশ্ন আসছে, কম্বাইন্ড ব্যাংক অফিসারের একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মানাত, মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? গত ক্লাসে আমরা পড়ছি, এটা গত ক্লাসে আমরা পড়ছি, ঝটপট বলেন। মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি, ঝটপট বলেন, গত ক্লাসে আমরা পড়ছিলাম কিন্তু। হ্যাঁ ওকে, গত ক্লাসে আমরা সাম্প্রতিক সময়ে আজারবাইজান এবং আর্মেনিয়া নিয়ে ওখানেও একটু উত্তপ্ত পরিস্থিতি। আমরা জানি যে নাগার্নো কারাবাখ নামে একটা ছিটমহল আছে বা করিডোর আছে, যেটা আজারবাইজান এবং আর্মেনিয়া এই দুই দেশের দ্বন্দ্বের কারণ। এবং সম্প্রতি আর্মেনিয়া তাদের 4টা সীমান্তবর্তী গ্রাম এর কন্ট্রোল আজারবাইজানের উপরে ছেড়ে দিছে, ঠিক আছে। এবং আজারবাইজান এবং আর্মেনিয়া এই যাবৎকালে 1988 সালে প্রথমবারের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, সেটাও 6 বছর পর 1994 সালে মীমাংসা হয়। এরপর আবারও 2020 সালে তাদের মধ্যে গ্যাঞ্জাম লাগে। সর্বশেষ 2023 সালে আজারবাইজান আবার আর্মেনিয়ার উপরে অ্যাটাক করে। তো এটা চলতেই আছে। তো রিসেন্ট একটা প্রোগ্রেস হচ্ছে যে আর্মেনিয়া জাস্ট কয়েকদিন আগে তাদের সীমান্তবর্তী 4টা গ্রাম কি করছে, আজারবাইজানের উপরে দিয়ে দিছে, মানে আজারবাইজানের উপর কন্ট্রোল দিয়ে দিছে। এবং সেই আজারবাইজান নিয়ে আমরা কথা বলতেছি, সেইটা হচ্ছে আজারবাইজান। তো মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি, অ্যান্সার হচ্ছে আজারবাইজান। এটা গত ক্লাসেও কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। আই থিঙ্ক এটা আপনাদের মনে থাকা উচিত। হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ। আচ্ছা অনেকে পারছে, আরে জোস, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এবার বলেন, এটা বিসিএস আসা প্রশ্ন, খুব সম্ভবত 19তম বিসিএস আসছিল, যে গিন্ডার কোন দেশের মুদ্রার নাম, ঝটপট বলেন। গিন্ডার কোন দেশের মুদ্রার নাম?
গিন্ডার কোন দেশের মুদ্রার নাম? আজারবাইজান তো না, এটা আমরা বুঝে গেছি, কারণ আজারবাইজান নিয়ে আমরা একটু আগেই কথা বলছি, আজারবাইজান হওয়ার সুযোগ নাই। বেনিন এবং গাম্বিয়া, এই দুটা বলেন। এই দুটো আমরা গত ক্লাসে বলছিলাম। গাম্বিয়া, আমরা মনে আছে গাম্বিয়ার কথা বলছিলাম যে গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল। হ্যাঁ, বানজুল। হ্যাঁ, গাম্বিয়ার রাজধানী কি? বানজুল। এটা আবার ইয়াও ধরেন না। আমরা গাম্বিয়া সম্পর্কে অনেক কথাবার্তা বলতেছিলাম গত ক্লাসগুলোতে। আমরা বলছিলাম যে গাম্বিয়ার যে ক্যাপিটাল সেটা হচ্ছে বানজুল, এবং বানজুলে এই বছর কি হয়েছিল জানি, 15তম একটা সম্মেলন হয়। হ্যাঁ, 15তম সম্মেলন হয় কার? ওআইসির, মনে আছে? ঠিক আছে, এবং সেখানে বাংলাদেশও প্রতিনিধিত্ব করে, সেখানে বাংলাদেশে হয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অ্যাটেন্ড করেন। ঠিক আছে, তো গাম্বিয়ার যে ক্যাপিটাল সেখানে, মানে গাম্বিয়ার ক্যাপিটাল হচ্ছে বানজুল। বানজুলে 15তম সম্মেলন, মানে ওআইসির 15তম সম্মেলন বানজুল সিটিতে হয়। ঠিক আছে, এবং গাম্বিয়ার কারেন্সি হচ্ছে, গত ক্লাসে আমরা পড়ছি ডালাসি। ডালাসি, ঠিক আছে, গত ক্লাসে পড়ছি। হ্যাঁ, আচ্ছা, জোস জোস। তারান্নুম, স্বর্ণা, বিথি, অস্থির, হাসিব, আরে জোস জোস। মুদ্রার নাম মনে থাকে না? মুদ্রার নাম বুঝে এইভাবে যদি পড়েন 193টা দেশের মুদ্রার নাম সামনে খুলে বসে থাকেন তাহলে তো আর পড়া হবে না। যখন যেই দেশ ধরবো সেই দেশ নিয়ে কথাবার্তা বলবো। কেন গিন্ডারের প্রশ্নটা আমি এখানে আনছি? কারণ আজকে আমরা নেদারল্যান্ডস নিয়ে কথা বলতেছি। কি কথা বললাম? যে ইন্দোনেশিয়া যে দেশটা ছিল সেই দেশটা 300 বছর, অলমোস্ট 300 প্লাস 350 বছরের মতো সময় ইন্দোনেশিয়ার উপনিবেশ ছিল। মানে সরি, উল্টা বলছি, ইন্দোনেশিয়া আসলে নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল প্রায় 350 বছর। ঠিক আছে, তো যেহেতু নেদারল্যান্ডস নিয়ে কথা বলতেছি, তো নেদারল্যান্ডসের একটা প্রশ্ন জেনে গেলাম। সেটা হচ্ছে কি, নেদারল্যান্ডস যেই দেশটা, তাদের মুদ্রার নাম হচ্ছে গিন্ডার। ঠিক আছে, গন্ডার না কিন্তু, খবরদার গন্ডার আবার বললেন না, তাহলে ওরা কিন্তু আবার আমাদেরকে অ্যাটাক করবে, আমাদের উপনিবেশ বানায় ফেলবে। গন্ডার না, হ্যাঁ, গিন্ডার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর বেনিন, বেনিন হচ্ছে, আমি গত ক্লাসে বলছিলাম ওদের মুদ্রার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক। ঠিক আছে, এবং বেনিন সহ আরও 7টা দেশে এই মুদ্রা ব্যবস্থা চালু আছে। ঠিক আছে, এটা দায়িত্ব আপনাদের যে কোন 7টা দেশ আমি বলে দিই। পশ্চিম আফ্রিকা, টোটাল 8টা দেশে ফ্রাঙ্ক এই মুদ্রা ব্যবস্থা চালু আছে। ঠিক আছে, ওকে, অস্থির অস্থির, জস। তাহলে এখানে আমরা কি জানলাম? গাম্বিয়ার রাজধানীও জেনে গেলাম বানজুল, যেখানে ওআইসির 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবং হাসিব আমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করছে, যেটা কয়েকবার আমি আপনাদেরকে বলছি, যে 1974 সালে কি করে, ওই যে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে। যেহেতু হাসিব বলছে, তা আমরা আরেকবার একটু রিকল করলাম। ঠিক আছে, তাহলে আমাদের মাথায় আরেকটু ভালোভাবে গেঁথে গেল। অস্থির, জস জস। নেক্সট প্রশ্নে চলে যাই, চলেন। এইবার বলেন, সুমাত্রা দ্বীপটি কোথায় অবস্থিত? অনেকেই প্রাইমারি পরীক্ষা নিয়ে টেনশনে আছেন, পরীক্ষা হবে কি হবে না, সরি, পরীক্ষা বাতিল হবে কি হবে না, এটা লাইভেও দেখি অনেকে কমেন্ট করছেন। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব প্রাইমারিতে যে প্রশ্ন আসছে সেইটা। বলেন, সুমাত্রা দ্বীপ কোথায় অবস্থিত? এটাও কিন্তু আমরা একটু আগেই দেখছি, একটু আগেই কিন্তু আমাদের একটা ইয়া ছিল, ম্যাপে কিন্তু আমি নিজে আলোচনা করছি আপনাদের। ম্যাপে কিন্তু সুমাত্রা দ্বীপটা ছিল, এটা আমি নিজে হাতে লিখছি, হাতে লিখার পরে বলেও দিছি যে এটা কার পাশে আছে, বলে দিছি। সো আই হোপ এখন আপনারা পারবেন। বলেন, এখানে আছে প্রশান্ত মহাসাগর, পারস্য উপসাগর, ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল। ঠিক আছে, হ্যাঁ, তুহিন অ্যান্সার করছে, কৃষিবিদ, দীপু, সাফা, বিপা, জোস। আমি আর ম্যাপে যাচ্ছি না। ঠিক আছে, ম্যাপে যাচ্ছি না। যদি আপনাদের সমস্যা হয়, পরে যখন ক্লাসটা আপনি দেখবেন তখন একটু পিছনে গিয়ে আবার ম্যাপটা দেখে আসবেন। ঠিক আছে, আমরা ম্যাপে স্পষ্ট বলে দিছিলাম যে সুমাত্রা দ্বীপটা ঠিক কোথায়। আমি যে এখানে আমার কি ছিল, সুমাত্রা দ্বীপ ছিল, আমি বলে দিছিলাম যে এই যে সুমাত্রা দ্বীপ যদি এইটা হয়, তাহলে এই যে এখানে কি ছিল, এখানে লেখা ছিল ইন্ডিয়ান ওশান। ঠিক আছে, সো ওইদিকে আর গেলাম না। ওকে, আচ্ছা, জাস্ট ম্যাপটা দেখলে এগুলো আমাদের আর মুখস্থ করতে হয় না। ওকে, এবার আমরা, আয় হায়, এই যে আরেকটা ম্যাপ চলে আসছে, এইখানেই তো সুমাত্রা আছে। জোস, এইখানেই সুমাত্রা আছে, দেখেন এই যে সুমাত্রা। ঠিক আছে, আর এখানে কে আছে? সুমাত্রা, এই যে সুমাত্রা দ্বীপ। এইদিকে কে আছে? এইদিকে আছে হচ্ছে আমার ভারতীয়, মানে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। ওকে, ঠিক আছে, আচ্ছা। ছবিটা কি দেখা যাচ্ছে? একটু বলেন তো আমাকে, ছবিটা কি দেখা যাচ্ছে? ম্যাপটা কি পরিষ্কার বোঝা যায়? এখানে লিখে দেই না, এখানে কে আছে? ইন্ডিয়ান ওশান। এটা আমি জাস্ট এখানে লিখে রাখি, জাস্ট এটা পরে কাজে লাগবে। ইন্ডিয়ান ওশান। আচ্ছা, ছবিটা কি বোঝা যাচ্ছে মোটামুটি? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন, এই যে ইন্দোনেশিয়া, একটু আগেই বললাম যে সুমাত্রা দ্বীপ কোথায় অবস্থিত? ভারত মহাসাগরের অবস্থিত। একই সাথে যদি বলে সুমাত্রা দ্বীপটি কোন দেশে অবস্থিত, তাহলে অ্যান্সার কি হবে? ইন্দোনেশিয়া। আচ্ছা, খুব ভালো। তো এখানে আছে সুমাত্রা দ্বীপ,
এইখানে আছে মালয়েশিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা হচ্ছে মালয়েশিয়া। তো মালয়েশিয়াকে একটা সময় বলা হইতো যে মালয় উপদ্বীপ। কেন বলা হইতো? কারণ হচ্ছে যখন মালয়েশিয়া আসলে মালয়েশিয়া হিসেবে প্রকাশিত হয় নাই, অর্থাৎ এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লেখা আছে যে মালয় পেনিনসুলা বা মালয় উপদ্বীপ, ঠিক আছে। তো এই মালয় উপদ্বীপটা দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিল। কাদের অধীনে ছিল? ব্রিটিশদের অধীনে, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ ছিল। এই যে মালয়েশিয়াটা কার উপনিবেশ ছিল বলেন তো? ব্রিটিশ উপনিবেশ ছিল। হ্যাঁ, এবং পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এইখানে আর কি অ্যাটাক করে, এবং জাপান অ্যাটাক করে হচ্ছে এই জায়গাটায় আসলে প্রচুর মানে খনিজ সম্পদ ছিল। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের এগেনস্টে অস্ত্র সরবরাহ করে, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জাপানের উপর নিষেধাজ্ঞা দেয় যে তারা কোনো জ্বালানি দিচ্ছিল না, তখন যুদ্ধ করার জন্য জাপানকে অনেক বেগ পোহাইতে হচ্ছিল। তখন তারা এই মালয়েশিয়াটা টার্গেট করে, কারণ এখানে প্রচুর খনিজ সম্পদ ছিল, এবং একই সাথে এখানে বেশ কিছু ন্যাচারাল রিসোর্সের সাথে এখানে বেশ কিছু কি বলে এটাকে, অয়েলের রিসোর্স ছিল, যার জন্য ওরা তখন এই যে ব্রিটিশ যে উপনিবেশ ছিল এইটাকে অ্যাটাক করে। মানে একই সাথে ওরা থাইল্যান্ডকেও অ্যাটাক করে। মানে যেদিন আমেরিকাকে অ্যাটাক করে ঠিক তারপরের দিনই কি করে, থাইল্যান্ডকে অ্যাটাক করে। কেন? কারণ ওরা চাচ্ছিল যে এই যে মালয়েশিয়া বা মালয় উপদ্বীপকে অ্যাটাক করে, থাইল্যান্ডকে অ্যাটাক করে, থাইল্যান্ডের উপরে কে আছে? মায়ানমার। ওই মায়ানমারকেও অ্যাটাক করতে চাচ্ছিল, কারণ ওই যে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে। আর মায়ানমারেও কি একই রকম অনেক খনিজ সম্পদের আঁকড়া মায়ানমারকে ধরা হয়, এবং মায়ানমারে তখন প্রচুর কি হাইড্রোকার্বন বা প্রাকৃতিক যে জীবাশ্ম জ্বালানি যেটাকে বলে, তো সেইগুলার সন্ধান বা সেগুলা যুদ্ধ চালায় নেওয়ার জন্য তার যে ইকুইপমেন্টস দরকার, সেগুলোর জন্য এই মালয় উপদ্বীপ তারপরে থাইল্যান্ড অ্যাটাক করে মারমাতে বা মানে মায়ানমারে বা বার্মাতে ঢুকতে চাইছিল। তো যাই হোক, ওগুলোতে আমরা পরে আবার আরও ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা যেটা একটু দেখবো সেটা হচ্ছে, বলেন তো আমাকে একটু জাস্ট প্রশ্নের উত্তর দেন। এখানে আছে মালয়েশিয়া, এটা একটা ভূখণ্ড, আর এখানে আছে কি সুমাত্রা। তাহলে দুইটা যে ল্যান্ড আছে, দুইটা যে আমার মালয়েশিয়া আর এই যে সুমাত্রা, এই দুইটার মাঝখানে দেখেন তো কি আছে? একটা ন্যারো প্যাসেজ আছে, মনে আছে? একটা ন্যারো প্যাসেজ। অ্যাট দ্য সেম টাইম দেখেন এখানে লেখা আছে সাউথ চায়না সি, এই যে জায়গাটাতে লেখা আছে দক্ষিণ চীন সাগর। আচ্ছা, তাহলে ওই যে দক্ষিণ চীন সাগর, আর আমি এখানে কি লিখে রাখছি বলেন তো? এইখানে লিখে রাখছি ইন্ডিয়ান ওশান। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই সাউথ চায়না সি, তো দক্ষিণ চীন সাগর, এটা আসলে দক্ষিণ চীন সাগর এবং এই ইন্ডিয়ান ওশান, এই দুইটা আসলে কিভাবে অ্যাড হয়েছে বলেন তো? আমি যদি বলি এই যে এইখানে যে ন্যারো প্যাসেজ আছে, এই ন্যারো প্যাসেজের মাধ্যমে তাদের কানেক্টিভিটিটা আসছে। তাহলে এই ন্যারো প্যাসেজকে জানি আমরা কি বলি? আমরা বলি হচ্ছে, দেখেন এখানে লেখা আছে স্ট্রেইট প্রণালী, এবং নাম কি দেওয়া আছে? মালাক্কা, ঠিক আছে? নামটা কি দেখা যায়? তাহলে আমি একটু এখানে আরেকবার একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি কালো কালিতে লিখে দিচ্ছি যে এই যে এইখানে যে প্যাসেজটা আছে, অর্থাৎ এই যে এইখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা কি? এই প্যাসেজটাকে আমরা বলি হচ্ছে মালাক্কা প্রণালী, ঠিক আছে? মালাক্কা প্রণালী, ঠিক আছে? মালাক্কা প্রণালী, বোঝা যাচ্ছে? আই হোপ। ওকে, আচ্ছা, কোন লেখা দেখা যায় না? আমার হাতের লেখা নাকি যেটা লেখা আছে? যেটা লেখা আছে সেটা না দেখা গেলেও সমস্যা নেই, কারণ আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে মাঝখানে যে প্যাসেজটা, এই প্যাসেজটাকে আমরা কি বলতেছি? মালাক্কা প্রণালী। কেন বলছি প্রণালী? মানে কি? প্রণালীর সংজ্ঞা কি? যে দুইটা ভূখণ্ডকে আলাদা করবে, কিন্তু দুইটা জলরাশিকে কি এক করবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে দক্ষিণ চীন সাগর আর এইখানে যে আন্দামান সি আছে, যে এটাকে কি বলতেছে? আন্দামান সি, ঠিক আছে? আর এখানে কি আছে? এখানে আছে দক্ষিণ চীন সাগর। হ্যাঁ, এখানে আমি লিখে দিচ্ছি দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন, ঠিক আছে? এবং এই দক্ষিণ চীন সাগরটা আসলে কার? এখানে কে আছে? এইদিকে ধরেন আমি এখানে লিখলাম, এখানে আছে প্যাসিফিক ওশান, এইদিকে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রশান্ত মহাসাগরের এই দক্ষিণ চীন সাগর, এবং আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরের আন্দামান সি, এই দুইটাকে কে কানেক্ট করছে? কোন প্রণালী কানেক্ট করছে? আমি আবার প্রশ্নটা করতেছি। আমি যদি আপনাকে বলি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর, এবং এই যে এখানে লিখছে দেখেন ভারত মহাসাগরের আন্দামান সি, এই দুইটাকে কে কানেক্ট করতেছে? এই যে মালাক্কা প্রণালী কানেক্ট করতেছে, ঠিক আছে? মালাক্কা প্রণালী কানেক্ট করতেছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াকে পৃথক করে কে?
মালাক্কা প্রণালী। আমি যদি আপনাকে প্রশ্ন করি মালয় উপদ্বীপ এবং সুমাত্রা দ্বীপ এই দুইটাকে পৃথক করে কে, উত্তর কি মালাক্কা দ্বীপ। ঠিক আছে, সো যেভাবেই যাই আমার কিন্তু অ্যান্সার সেম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইখান থেকে কি আর কিছু বলার আছে? এইখান থেকে আর কিছু তেমন বলার নাই, আই হোপ এখান থেকে আর তেমন কিছু বলার নাই। চলেন আমরা এবার কিছু প্রশ্ন দেখি কি আছে সামনে। আচ্ছা এর মধ্যে একজন যা, আচ্ছা এইটা মনে আছে মনে হয় আমাদের, না? মালাক্কা প্রণালী তাহলে কোনটা বলেন তো, এই ম্যাপ থেকে বলেন তো মালাক্কা প্রণালী কোনটা? আমি জাস্ট একটু ইয়া করি, বার করে দিই, দেখেন কোনটা আমার মালয়েশিয়া বলেন। এই হইল মালয়েশিয়া আর এই দিকে আছে মালয়েশিয়া। ঠিক আছে, এই যে লাল মার্ক করা এই দুইটা কি, মালয়েশিয়া। ঠিক আছে, আচ্ছা আর এখানে আছে এই যে ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর, আর এখানে আছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এইদিকে জানি কে ছিল, এইদিকে ছিল আন্দামান, মনে আছে আন্দামান। আর এখানে কি আছে, সাউথ চায়না সি, আর এখানে আছে আন্দামান সি, মনে আছে? তাহলে বলেন তো এই প্যাসেজটা কোন প্যাসেজ? ওই যে প্রণালীর কথা বলছিলাম, প্রণালীটা কোথায়? এই যে ফাঁকা যে জায়গাটা, এই যে ফাঁকা যে জায়গাটা, এই যে ফাঁকা যে জায়গাটা, ফাঁকা যে জায়গাটা, ন্যারো প্যাসেজ, বারবার বলছি ন্যারো প্যাসেজ। এই ন্যারো প্যাসেজটাই কি, এই ন্যারো প্যাসেজটাই হচ্ছে প্রণালী, যেটা হচ্ছে কি করতেছে আপনার দুইটা ল্যান্ডকে আলাদা করতেছে। ঠিক আছে, এই যে এটা কি ছিল মালয়েশিয়া, আর এই যে এটা জানি কি ছিল, এটা ছিল হচ্ছে সুমাত্রা দ্বীপ, তাই না? ঠিক আছে, বুঝছি তো। তাহলে এবার আমরা তাহলে প্রশ্নে চলে যাই, বলেন ঝটপট বলেন, এইটা সবাই পারবেন ঝটপট, যদি ম্যাপটা বুঝে থাকেন তাহলে এটা পারবেন। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? ওই যে দেখেন কোথায় আসছে, প্রাইমারিতে আসছে। ঠিক আছে, ঝটপট বলেন। আমরা কি আগের 9 নম্বর প্রশ্ন তো মানে সলভ করে ফেলছি না? আচ্ছা মাহবুব হোসেন, রেগুলার ক্লাস করেন তাহলে দেখবেন আমার ক্লাস, এই যে ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন মানচিত্র নিয়ে আর ভয় থাকবে না। ঠিক আছে, ওকে। মালয়েশিয়া এবং সুমাত্রা, তাহলে এবার অ্যান্সার করেন তো। এই যে মাহবুব আপনিই বলেন তো, মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? কি মনে হয়, সুন্দর প্রণালী, মালাক্কা প্রণালী, সিঙ্গাপুর প্রণালী, না ফরমোজা প্রণালী? ঝটপট বলেন। অস্থির অনেকে অ্যান্সার করছেন। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো প্রণালীর নাম নিছি না, এখানে অনেকগুলো প্রণালীর নাম নিছি। তো আমরা একটু জাস্ট বলে দিই, ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এই যে দেখেন এইখানে কে আছে, এইখানে আছে হচ্ছে জাভা, এইটা হচ্ছে কে জানি, এটা হচ্ছে সুমাত্রা, রাইট? এইটা হচ্ছে সুমাত্রা, আর এইটাকে, এইটা হচ্ছে জাভা। ঠিক আছে, তাহলে যে সুমাত্রার জাভাকে দেখেন আলাদা করছে, এই যে দেখেন একটা ন্যারো প্যাসেজ আছে, এটাই হচ্ছে সুন্দা প্রণালী। ঠিক আছে, এটাই হচ্ছে সুন্দা প্রণালী। ঠিক আছে, এই যে চায়না আর এই যে তাইওয়ান, এই যে চায়না আর তাইওয়ান এদেরকে আলাদা করছে এই যে একটা ন্যারো প্যাসেজ, এটা কি তাইওয়ান প্রণালী। সুমাত্রা এবং জাভাকে আলাদা করছে এই যে একটা ন্যারো প্যাসেজ, এই যে একটা ন্যারো প্যাসেজ, হ্যাঁ এই যে ন্যারো প্যাসেজ, যেটা দুইটা দুইটা ভূখণ্ডকে আলাদা করছে, বাট জলরাশিকে এক করছে। সুমাত্রা আর জাভা দুইটা ল্যান্ডকে আলাদা করছে, দুইটা দ্বীপকে আলাদা করছে, এটা হচ্ছে সুন্দা প্রণালী। এখানে আছে তাইওয়ান প্রণালী, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি ফরমোজা প্রণালী। এরপরে কি ছিল, ফিলিপাইন প্রণালী ছিল অপশনে, দেখি তো অপশনে কি ছিল, আচ্ছা সিঙ্গাপুর প্রণালী। সিঙ্গাপুর প্রণালীটা হচ্ছে এই যে এইখানেই আছে, এইখানেই সিঙ্গাপুর আর সুমাত্রার মাঝখানে এখানে আরেকটা প্রণালী আছে, এইটার নামই হচ্ছে সিঙ্গাপুর প্রণালী। বাট সিঙ্গাপুর প্রণালী অতটা লাগে না, বাট যেহেতু মালাক্কা এবং সিঙ্গাপুর প্রণালী একই সাথে লাগানো, দ্যাটস ওয়াই আমি ওইটা অপশনে রাখছি। ঠিক আছে, আচ্ছা তো দেখেন কোথায় আসছে, যে প্রাইমারিতে আসছে। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো, ঝটপট অ্যান্সার বলেন তো। অস্থির সবাই পারছি, মালাক্কা প্রণালী, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মালাক্কা প্রণালী। ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে,
নেক্সট প্রশ্নে যাই। তাহলে এবার এইটার অ্যান্সার দেন তো দেখি পারেন কিনা। এটা কোথাও আসে নাই বাট আসতে পারে। হ্যাঁ চলেন আমরা একটু দেখি যে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে কোন প্রণালী? ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে কোন প্রণালী? আমি একটু আগেই এটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, ঠিক আছে। ভারত মহাসাগরের আন্দামান সাগর এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে কোন প্রণালী? এই যে একটু আগে আমি বললাম মালাক্কা প্রণালী, ঠিক আছে। একটু আগে তো আমরা বললাম মালাক্কা প্রণালী। সো প্রশ্ন যেভাবেই আসুক অ্যান্সার কিন্তু আপনার একই, ঠিক আছে। সুন্দা না, সুন্দা কি ছিল? সুন্দা ছিল কাকে কাকে অ্যাড করছে? জাভা এবং সুমাত্রাকে, ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড, এই তো পারছি সবাই। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি পরের প্রশ্নে কি আছে। আচ্ছা বলছে ম্যাকাও দ্বীপটি কোন দেশের উপনিবেশ ছিল? হ্যাঁ ম্যাকাও দ্বীপটি কোন দেশের উপনিবেশ ছিল? আচ্ছা এটা কোথায় আসছে দেখেন, পানি উন্নয়ন বোর্ডে আসছে। হ্যাঁ কোথায় আসছে? পানি উন্নয়ন বোর্ডে। বলেন এটার অ্যান্সার কি হবে? ম্যাকাও, ম্যাকাও। এটা অ্যান্সার করেন তো সবাই, দেখি কি অবস্থা, কার কি অবস্থা। ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? ম্যাকাও নামে একটা পাখিও আছে, এটা কি আপনারা জানেন? ম্যাকাও পাখি। আচ্ছা অ্যান্সার হাসিব বলছে খ, জিয়াউর রহমান বলছে খ। আচ্ছা ওকে ভেরি গুড। তো ম্যাকাও যেটা পর্তুগাল। আচ্ছা চলে যাবেন? ও আচ্ছা ঠিক আছে, ইয়া করতেছি তাহলে। আচ্ছা হ্যাঁ, তো আমরা যদি একটু খেয়াল করি, এই হইলো আমাদের চায়না এবং এইখানে এই যে দেখেন এইখানে একটা ভিতরের দিকে ঢুকে গেছে যে জায়গাটা, তো এইখানে এই একটা সিটি আছে, মানে সিটি তো না, ওইটা আসলে হংকং। বর্তমানে তারা আর কি চেষ্টা করছিল একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য, বাট তারা হচ্ছে ওই যে চীনের সাথে 2047 সাল পর্যন্ত একটা নীতিতে আছে, সেটা হচ্ছে কি যে এক দেশ দুই নীতি, ঠিক আছে। আর ঠিক তার পাশে এখানে আরেকটা জায়গা আছে যেটা আমরা বলতেছি ম্যাকাও। তো এই ম্যাকাওটা আসলে পর্তুগালের উপনিবেশ ছিল। ম্যাকাও পর্তুগালের উপনিবেশ ছিল এবং পর্তুগাল এর উপনিবেশ এই জায়গাটায় হচ্ছে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবই কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে আর কি আটকে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাগুলো জাপান নৌবেজ বানায় এবং দখলে রাখে, বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার আসলে ওই ঘুরে ফিরে বটের তলায় ফিরে আসে, ঠিক আছে। তো হংকং নিয়ে একটু পরে কথা বলতেছি। ম্যাকাওটা আসলে কি? ম্যাকাওটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল। হ্যাঁ সো এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? পর্তুগাল। ওকে রাইট অ্যান্সার হচ্ছে পর্তুগাল, ঠিক আছে। ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশে উপনিবেশ ছিল? এটা অ্যান্সার কি? পর্তুগাল। পানি উন্নয়ন বোর্ডে আসা প্রশ্ন, ঠিক আছে। তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই, চলেন। হংকং আগে কোন দেশে উপনিবেশ ছিল? ঝটপট বলেন। হংকং, ঠিক আছে। হংকং কোন দেশে উপনিবেশ ছিল? চলেন, এনআইএসআইতে আসা প্রশ্ন। গতকালকে একজন জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থা আছে কি না। হ্যাঁ তো এই যে হংকং, এই হংকংয়ের প্রশ্ন কোথায় আসছে? এইটা আসছে হচ্ছে এনএসআইতে, জাতীয় গোয়েন্দা সংস্থা, এবং এটা ছিল ইউকের আন্ডারে, ঠিক আছে। তো মোটামুটি আপনি যদি একটু স্টাডি করেন তাহলে দেখবেন ইউরোপের যে কান্ট্রিগুলো ছিল সেগুলোই কি দখলে ছিল, মানে এই মোটামুটি এশিয়ার এই সাইডটা। এখানে আপনি পুরা যে কমলা কালারের যে অংশটা দেখতেছেন পুরোটাই হচ্ছে ইন্দোনেশিয়া, বাট এটা কার দখলে ছিল? ডাচদের দখলে ছিল, ঠিক আছে। এবং ডাচদের যে দখলে ছিল, এখানে আবার এই যে ছোট্ট করে নিচে একটা জায়গা ছিল পূর্ব তিমুর, এখানে কারা ছিল? এখানে পর্তুগালের উপনিবেশ ছিল। এখানে ম্যাকাও যেটা আছে সেটা হচ্ছে কি? পর্তুগালের উপনিবেশ ছিল। এবং হংকংটা আসলে দীর্ঘদিন ব্রিটেনের দখলে ছিল। এখানে জাপানও কি করে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন জাপানও এটা দখলে নিয়ে নেয়, আবার জাপান যখন হেরে যায় তখন এটা আসলে চায়নার কাছে ফেরত চলে যায়, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে এখানে চায়নার সাথে যে দুইটা ইয়া আছে, ম্যাকাও আর হংকং। ম্যাকাওটা ছিল হচ্ছে পর্তুগালের এবং হংকংটা ছিল ইউকের আন্ডারে, ঠিক আছে। তাহলে যদি আমাকে প্রশ্ন করে যে হংকং আগে কোন দেশের উপনিবেশ ছিল, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ইউকে। হ্যাঁ কোন দেশের? ইউকে, ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড। ওকে
নেক্সট প্রশ্ন কি আছে দেখেন তো, কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের গোড়া থেকে মুক্ত হয়? এটা কোথায় আসছে? 27তম বিসিএস আসছে। অপশন দেই নাই, আপনারাই বলেন। হ্যাঁ, আপনারা একটু জাস্ট বুদ্ধি করে অ্যান্সার দেন, ঠিক আছে? 15 হোক, 15 হোক। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? মানে 1999 সালে একটা দেশ হচ্ছে মুক্ত হয়। 1999 সালে একটা দেশ আছে যারা হচ্ছে কি পর্তুগালের উপনিবেশ ছিল, পরবর্তীতে এরা হচ্ছে চীনের নিয়ন্ত্রণে চলে আসে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে হংকং। সেটা হচ্ছে হংকং। ওকে, এরা হচ্ছে 1999 সাল পর্যন্ত কার উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ ছিল, ঠিক আছে? কিন্তু 1999 সালে যখন পর্তুগাল তার উপনিবেশবাদ ছেড়ে দেয়, হ্যাঁ, তখন যেটা হয় যে এরপর থেকে চীনের কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপর দেখেন কি বলছে, কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? আচ্ছা, তো আমরা যদি একটু ম্যাপটা দেখি তাহলে দেখেন, ম্যাপটাতে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি যদি একটু বলি, এইখানে আমরা ছোট করে বলি, ম্যাকাও, হংকং এগুলোর কথা তো আমরা জানলাম। চীন তো আসলে উপনিবেশ তো ছিল না, চীন বরং চেষ্টা করছে বিভিন্ন সময় জাপানের সাথে যুদ্ধে জড়াইতে। চীন হচ্ছে ফ্রান্সের সাথেও যুদ্ধ করছে, কারণ ফ্রান্সও এখানে তারা কি করছে, অ্যাটাক করছে। ফ্রান্স কোথায় অ্যাটাক করছে আমি বলি, জাস্ট আমি ডিমার্কেশনটা দেখাই দিই আপনাদের। এই যে আমি একটা দেশ এঁকে ফেললাম, এখানে দেশের মানচিত্র হয়ে গেল। এই হলো একটা দেশের মানচিত্র, ঠিক আছে? আমি জাস্ট একটু কালার চেঞ্জ করে আরেকটা কালারে আরেকটা দেশের মানচিত্র এঁকে ফেলি। আচ্ছা, আর এইদিকে আরেকটা দেশ কোনটা? এই যে এইটা, ঠিক আছে? তো বেগুনি কালারে আমি যে জায়গাটা রাখছি এইটা হচ্ছে কম্বোডিয়া। আমি জাস্ট সি লিখলাম, ঠিক আছে? সি লিখলাম, কম্বোডিয়া। আর দেখা যাচ্ছে তো না? ওকে, কালো কালিতে আমি যে জায়গাটা মার্ক করছি, কালো কালারে যে জায়গাটা মার্ক করছি সেটা আমি লিখলাম হচ্ছে লাওস, এবং রেড মার্কে আমি যে জায়গাটা মার্ক করছি এইটা হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে? দেখেন, ওই একটাই মানচিত্র পড়তেছি বারবার, নতুন কিছু কিন্তু পড়তেছি না। সো এই যে ভিয়েতনাম, কম্বোডিয়া, এবং এখানে কে ছিল? এই যে এইটাকে, এটা হচ্ছে লাওস। এল দিয়ে কি বুঝাইছি? লাওস। সি দিয়ে কি বুঝাইতে যাচ্ছে? কম্বোডিয়া। কম্বোডিয়া, এই তিনটা দেশকে বলা হয় ফ্রেঞ্চ ইন্দো চায়না, ঠিক আছে? কম্বোডিয়া, তারপরে কি বললাম? লাওস প্লাস কি ভিয়েতনাম, এদেরকে একসাথে কি বলা হয়? এদেরকে একসাথে বলা হয় ফ্রেঞ্চ ইন্দো চায়না। তো এই যে কম্বোডিয়া, লাওস আর ভিয়েতনাম, এই তিনটা আগে কিন্তু আলাদা আলাদা দেশ ছিল না, তারা একসাথে ফ্রান্সের উপনিবেশ ছিল। এবং এরা তখন চেষ্টা করছে কি, ফ্রান্স তখন কি চেষ্টা করছে? চায়নাকে অ্যাটাক করতে চেষ্টা করছে, থাইল্যান্ডের সাথে গ্যাঞ্জাম লাগাতে চাইছে। থাইল্যান্ড কোনটা বলেন তো? থাইল্যান্ড হচ্ছে এই যে পাশে যে জায়গাটা আছে, এই যে, হ্যাঁ, এই যে পাশে যে জায়গাটুকু আছে, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে থাইল্যান্ড, যেটাকে আমরা সাদা হাতির দেশ বলি বা শ্যাম দেশও বলি, ঠিক আছে? তো এই থাইল্যান্ড কখনোই কি ছিল না, থাইল্যান্ড কখনোই কিন্তু উপনিবেশ ছিল না। মনে আছে ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে এই যে জাপান, হ্যাঁ, এই যে এখানে যে জাপান আছে, এই উপরের দিকে কে ছিল? জাপান ছিল। এই জাপান কি করছে মনে আছে? আমি বলছিলাম জাপান কাকে অ্যাটাক করতে চাইছে? জাপান অ্যাটাক করতে চাইছে থাইল্যান্ডকে। কেন? কারণ জাপান চাইছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন রাশিয়া, আমেরিকা ওদের বিরুদ্ধে যুদ্ধে জড়াই গেল, এবং জাপানকে যখন আমেরিকা জ্বালানি তেল দিচ্ছিল না যুদ্ধ কন্টিনিউ করার জন্য, জাপান তখন কি করছে? এই যে পুরা যে মালয়েশিয়া ছিল, এই যে এখানে যে মালয়েশিয়া আছে, এই মালয়েশিয়াকে তারা অ্যাটাক করছে, যেটা ব্রিটিশদের উপনিবেশ ছিল। একই সাথে তারা হচ্ছে, থাইল্যান্ড তো কারো উপনিবেশ ছিল না, ডিরেক্ট থাইল্যান্ডের সাথে অ্যাটাকে চলে গেছে। এবং থাইল্যান্ডকে অ্যাটাক করার কারণ ছিল যে এইখানে যে আমার মায়ানমার আছে, এই মায়ানমার কিন্তু অনেক রিচ একটা কান্ট্রি। সো মায়ানমারকে তারা দখল করতে চাইছিল, কারণ তাদের যে রিসোর্স দরকার ছিল, যেটা আমেরিকা থেকে পাচ্ছিল না, সেই রিসোর্স কালেক্ট করার জন্য তারা কি করছে? মায়ানমারকে অ্যাটাক করছে। আর মালয়েশিয়াকে বা মালয় উপদ্বীপকে অ্যাটাক করছিল, কারণ মালয়েশিয়াতে তখন প্রচুর রাবার, তারপরে রাইস, এগুলা হচ্ছে খুব ভালো উৎপন্ন হইতো। এই জন্য তখন জাপান কি করছে? মালয়েশিয়াকেও অ্যাটাক করছিল, ঠিক আছে? তো যাই হোক, তাহলে দেখেন থাইল্যান্ড কি বলছি, থাইল্যান্ড কিন্তু কখনোই উপনিবেশ ছিল না। সো আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের যদি আমি একটু অ্যান্সার খুঁজি, তাহলে দেখেন এখানে অপশনেই আমি মনে হয় পাবো যে কোন দেশটি অতীতে কখনো অন্য
কোনো দেশে উপনিবেশে পরিণত হয়নি। 20তম বিসিএসে আসা প্রশ্ন, এটা আমি চাইলে অপশন দিতে পারতাম, বাট অপশন ছাড়াই আপনারা দেখলাম ঝটপট অ্যান্সার করে ফেলছেন, ভেরি গুড। এইটার অ্যান্সার হবে থাইল্যান্ড। ওকে, ঠিক আছে, থাইল্যান্ড মুক্ত ভূমিও বলা হয়। আচ্ছা, তাহলে থাইল্যান্ডকে আমরা আর কি কি বললাম, এটাকে আমরা ওই যে শ্যাম দেশও বলি, ঠিক আছে, কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। এটাকে আমরা বলি যে হোয়াইট এলিফ্যান্ট কান্ট্রি বা কান্ট্রি অফ হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতির দেশ। থাইল্যান্ডের মুদ্রার নাম কি বলেন তো? বাত। হ্যাঁ, বাত মানে গোসল না কিন্তু আবার, হ্যাঁ, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। থাইল্যান্ডের ক্যাপিটাল কে বলেন, কোনটা ক্যাপিটাল কোনটা বলেন তো? থাইল্যান্ডের ক্যাপিটাল ঝটপট বলেন, থাইল্যান্ডের ক্যাপিটাল কোনটা ঝটপট বলেন। এর মধ্যে দিয়ে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে লাওস, এরপরে কি কম্বোডিয়া, এরপরে কি ভিয়েতনাম। এদেরকে একসাথে কি বলতো বলেন তো, বা এটা কার উপনিবেশ ছিল? এদেরকে বলা হইতো ফ্রেঞ্চ ইন্দো চায়না, ফ্রেঞ্চ ইন্দো চায়না। এবং অরিজিনাল যে ফ্রান্স, তখন ওইটাকে বলা হইতো মেট্রোপলিটন ফ্রান্স। অর্থাৎ ফ্রান্স তো আসলে কোথায়? জার্মানি আর ইটালির মাঝামাঝিতে, ঠিক আছে। তো জার্মানি আর ইটালির মাঝামাঝি হওয়ার কারণে ফ্রান্সকে, ওই ফ্রান্সকে অর্থাৎ ইউরোপে অবস্থিত যে মেইন ল্যান্ড, মেইন কান্ট্রি, সেটাকে বলা হইতো হচ্ছে মেট্রোপলিটন ফ্রান্স। আর এই যে যে তিনটা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, যখনও এরা এই তিনটা দেশ আলাদা ছিল না, তারা যখন ফ্রান্সের উপনিবেশ ছিল, তখন এগুলোকে একসাথে বলা হইতো ফ্রেঞ্চ ইন্দো চায়না, ঠিক আছে। ক্যাপিটাল ব্যাংকক, ভেরি গুড। থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক। অস্থির, আপনারা সবাই জোস, সব কিছু পারেন, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এই পর্যন্ত থাকি আজকে। আর আজকে আগাচ্ছি না, আবার আর কি আমরা কালকে ইনশাল্লাহ যুক্ত হব, ঠিক আছে। তো ক্লাসগুলো একটু রেগুলার করেন। আমার মনে হয় যে এখনও আর কি আমাদের অনেকেই, মানে আমরা প্রায়ই মেসেজ পাই আমাদের পেজে, অনেকে বলে যে ইয়া করার জন্য, মানে ক্লাসগুলার ব্যাপারে, কারণ যেহেতু অনেকেই আসলে এখনও স্টেবল হইতে পারে নাই, আমরা অনেককেই হারাইছি আমাদের। না দীপু, আজকে আর কন্টিনিউ করা যাবে না, কারণ আমাদের 9টার সময় মুত্তাসিন পাহলভী স্যারের ম্যাথ ক্লাস আছে। তো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার জন্য মিনিমাম আমাদের কিছু একটা ট্রানজিশন পিরিয়ড লাগে, সো সেটা তো আমাদেরকে একটু দিতে হবে, তাই না? আমরা তো প্রতিদিন আসবো ইনশাল্লাহ, হ্যাঁ প্রতিদিন আসবো। আর আপনারাও একটু আবার নতুন করে আসা শুরু করেন। যেই চাঙ্গা ভাবটা ছিল, সেটা আর কি রেমালের কারণে আসলে একটু কমে গেছে। সো আমরা চেষ্টা করি যে সবাইকে একটু সময়ও দেই, হ্যাঁ, সবাই আবার যুক্ত হোক। তো রেমালের কারণে, রেমাল এটার অর্থ বালির কণা, আমরা মনে হয় সবাই জানি। রেমাল নামটা দিয়েছে হচ্ছে ওমান, সেটাও হয়তো আমরা জানি। তো এই জিনিসগুলো একদম একদম কমন, এগুলো পরীক্ষায় আসতে পারে। সামনে শুক্রবারে পরীক্ষা আছে, অনেকেরই পরীক্ষা আছে, সবার জন্য দোয়া শুভকামনা থাকলো। আর আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম যে বেঞ্জামিন নেতানিয়াহু, তার ডাকনাম হচ্ছে বিবি, ঠিক আছে। এটা মনে হয় গত শুক্রবারের পরীক্ষায় আসছিল। তো তো আমরা জানি যে গতকাল রাফায় যে শরণার্থী শিবির ছিল, সেইখানে এই বিবি, হ্যাঁ, তার নাম বিবি, বাট তার কাজকর্ম আর কি অনেক ভয়ঙ্কর। তো সে বিবিদের মতো যদি একটু হইতো তাও ভালো হইতো। তো আমরা আর কি দোয়া করবো তাদের জন্য, যারা আসলে এইভাবে মানে অবিচারে নির্বিচারে আর কি মারা যাচ্ছে। কালকে একটা ভিডিও দেখলাম যে একটা বাবু, কোলের বাচ্চা আর কি একদম মানে ঝলসে গেছে পুরা। তো যাই হোক, আল্লাহ মাফ করুক। আমরা সবাই যে এখান থেকে আছে, যে যে ধর্মের অনুসারী আছে, আমরা সবাই চেষ্টা করব যে নিজেরা সাবধানে থাকবো, হ্যাঁ। এবং আমাদের দেশে প্রায় 30-40 জনের মতো নাকি মারা গেছে এই রেমাল ঘূর্ণিঝড়ে, তাদের জন্য দোয়া করব এবং সবার জন্যই দোয়া করব, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে 15 প্রশ্ন এখানে শেষ করলাম, এখানেই শেষ করতেছি। আর আমরা ওই যে ক্লাসে অনেকে জিজ্ঞেস করছিল ইয়ার ব্যাপারে, সেটা হচ্ছে আমরা একটু মনে রাখবো যে আমরা 7:15-তে চলে আসবো আর কি সবাই, ঠিক আছে। আর যেহেতু মাঝে মধ্যেই, যেহেতু এটা আমরা অনলাইনে নেই, মাঝে মধ্যে একটু এদিক ওদিক হইতে পারে, ভাইয়াদেরও একটু ঝুটঝামেলা হইতে পারে। তো আমরা মোটামুটি 7:15টার সময় একটু অপেক্ষা করব, আর 7:30টার মধ্যে বা তার মধ্যে আমরা মোটামুটি শুরু করে দিব। 7:15টায় আমরা আর কি প্রাইম টাইম ধরে রাখছি। তো আমি ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে, 7:15টায়। যদি ইনকেস কোনো ঝামেলা না হয়, তাহলে আমরা 7:15টায় ইনশাল্লাহ আবার একসাথে হব। আর আমাদের যারা আগে ক্লাস রেগুলার করতেন, তাদেরকেও একটু জানাই দিবেন, আর নতুন যারা আছে তাদেরকেও জানাই দিবেন। ইনশাল্লাহ বেশ ভালো একটা ক্লাস হবে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।